নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্যের অভ্যন্তরে তিনটে ইম্পর্টেন্ট শহর রয়েছে। একটা কলকাতা, যেটি পশ্চিমবঙ্গের রাজধানী, আরেকটা শিলিগুড়ি, যেটা উত্তরবঙ্গের একটা প্রধান করিডোর। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য শিলিগুড়ি একটা ইম্পর্টেন্ট ডেস্টিনেশন। তার জন্যই শিলিগুড়ির গুরুত্ব কিন্তু একদম আলাদা। আর পশ্চিমাঞ্চলে দুর্গাপুর, আসানসোল সংলগ্ন এরিয়া, রিয়েল এস্টেট হোক বা বিজনেস, আকাশপথে যোগাযোগ হোক বা রেলপথে যোগাযোগ, কলকাতার পাশাপাশি প্রাধান্য বাড়ছে দুর্গাপুর, আসানসোল এবং অন্যদিকে শিলিগুড়িরও। একদিকে যেমন শিলিগুড়িতে তৈরি হচ্ছে নতুন টার্মিনাল, বাড়ছে বিমানের সংখ্যা, ঠিক একই রকমভাবে দুর্গাপুর থেকেও বাড়ছে বিমানের সংখ্যা। শুধু তাই নয়, জুড়ে যাচ্ছে ভারতের বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট শহরও। এবার ধীরে ধীরে সেই ইম্পর্ট্যান্ট শহরগুলোর তালিকায় নাম চলে আসছে কোচবিহার এবং মালদার। ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন এই কারণে বলা হচ্ছে কারণ কোনো অঞ্চলের গুরুত্ব তখনই বেড়ে যায় যখন যোগাযোগ ব্যবস্থা স্ট্রং হয়। সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে মালদা টাউনের যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটিও কিন্তু রেলওয়ের নতুন স্কিম অনুযায়ী সেজে উঠছে। হাইওয়ের দ্বারা ইতিমধ্যেই জুড়ে গেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। রেলওয়ের আধুনিকীকরণের মধ্য দিয়ে তার গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। এবার আকাশপথে যোগাযোগকে দৃঢ় করতে পারলেই তার গুরুত্ব আগের থেকে আরও অনেকটা বাড়বে বইকি। কারণ কোনো রকমের বিনিয়োগের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সামনে উঠে আসে সেটা হলো যোগাযোগ ব্যবস্থা এবং কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া। একই সাথে মানুষের জীবনের মান উন্নয়নেও একটা অবিচ্ছিন্ন অঙ্গ। তাই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের বাজারে বিভিন্ন ছোট বড় শহরকে একই সূত্রে বেঁধে ফেলা হবে। একটি বেসরকারি গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী 19 সিটারের ফ্লাইট দিয়ে আপাতত জুড়ছে কোচবিহার এবং কলকাতা মালদার সাথে। অর্থাৎ একটি বিমান মালদা থেকে কোচবিহার যাবে এবং সেটি আবার কলকাতা আসবে। অথবা এমনটাও হতে পারে কোচবিহার থেকে প্যাসেঞ্জার নিয়ে সেটি মালদা হয়ে কলকাতা এলো। যদি যাত্রী সংখ্যা আরও বাড়ে তাহলে ফ্লাইটটি মালদা থেকে কলকাতা হয়ে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে নতুন প্যাসেঞ্জারদেরকে নিয়ে আবার কোচবিহার যাবে, আবার কোচবিহার থেকে প্যাসেঞ্জারদের নিয়ে কলকাতা নামিয়ে কলকাতা থেকে মালদা যাবে নতুন প্যাসেঞ্জারদের নিয়ে। ইতিমধ্যেই মালদাতে রানওয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু শুধু রানওয়ে দিয়ে তো বিমান চলে না। কি লাগবে? লাগবে সেফটি এবং সিকিউরিটির জন্য বিমানবন্দরের চারিদিকে পাঁচিল তৈরি করতে হবে, অ্যাপ্রোচ রোড, একই সাথে লাগবে টার্মিনাল বিল্ডিং, পার্কিং এরিয়া সহ আরও কিছু পরিকাঠামোগত প্রস্তুতি। এই সব কাজগুলো কবে হবে? কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। 11 কোটি টাকা মঞ্জুর করলেই কাজ শুরু হবে। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে এই বিমানবন্দর অর্থাৎ মালদা বিমানবন্দরের মানোন্নয়নের জন্য এবং নতুন বিমানবন্দর তৈরি করার জন্য কেন্দ্র সরকার কিন্তু প্রায় মুখিয়ে ছিল। কাজেই এর জন্য পর্যাপ্ত টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে খুব সহজে পাওয়া যাবে অনুমান করা হচ্ছে। কারণ গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে। অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নতুন স্কিম চালু করা হয়েছে, রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, সেই স্কিমের আওতায় পড়ছে এই বিমানবন্দর। শুধু মালদা বিমানবন্দর নয়, একই সাথে যথাযথ ইম্পর্ট্যান্ট এই কোচবিহার বিমানবন্দর। পরিকাঠামোগত সমস্ত খরচাই বহন করবে কেন্দ্রীয় সরকার। এমনকি যে সমস্ত সংস্থা এই রুটে বিমান চালাবে তারা কেন্দ্রের তরফ থেকে ভর্তুকিও পাবে। সবকিছু রেডি হয়ে গেলে ডিজিসিএ এর তরফ থেকে কিন্তু লাইসেন্সও আবেদন করা হবে। আপাতত কোচবিহার এবং দুর্গাপুর বিমানবন্দর রয়েছে রিজিওনাল কানেক্টিভিটি স্কিমের আওতায়। এই মালদা বিমানবন্দর নিয়ে কথা বললে 60-এর দশকের কথা উঠে আসে, যখন এখানে বিমানবন্দর তৈরি করার জন্য 350 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এখানে বিমানবন্দর তৈরি করতে উদ্যত ছিলেন গনি খান চৌধুরী, সুজাপুরের তৎকালীন বিধায়ক। 1986 সালে এই বিমানবন্দরটি আবার বন্ধ হয়ে যায়। 2017-এ বর্তমান রাজ্য সরকার এই বিমানবন্দরটি তৈরি করার জন্য আবার উদ্যত হয়। শুধু তাই নয়, বিমানবন্দরের পুনরায় সংস্কারের জন্য 17 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দও করা হয়। কিন্তু এত কিছুর পরেও নির্বাচনের সময় ওখানে বিমানের জায়গায় হেলিকপ্টার ওঠানামা ছাড়া আর কিছুই দেখা যায় না। বর্তমানে এই বিমানবন্দরের রানওয়েটি মানুষের যাতায়াতের কাজে লাগে। বিভিন্ন জায়গায় পাঁচিল রয়েছে কিন্তু তাও ভগ্নাবশেষ। বেশিরভাগ মানুষই বিমানবন্দরের রানওয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করে। এতে তাদের সাশ্রয় হয়।
শীতের সকালে বাচ্চারা ক্রিকেট খেলে, কোথাও আবার বসে কেউ রোদ পোয়ায়, কোথাও আবার ঘুরে বেড়াচ্ছে গবাদি পশু। কিন্তু এখন যখন এই বিমানবন্দরটি কেন্দ্রীয় সরকারের স্কিমের আলোয় এসে পুনরায় সংস্কারের পথে যাচ্ছে, তখন কিন্তু একটা জিনিস পরিষ্কার, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের স্কিমের আওতায় হচ্ছে, তাই এতে ভাড়াও কম হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের মানুষ কিন্তু এর জন্য উপকৃতও হবেন। কিন্তু এই বিমানবন্দরে একটা ছোট্ট সমস্যা রয়েছে। বিমান ওঠানামার ক্ষেত্রে পুরোটাই পশ্চিম দিকের ওপর নির্ভর করতে হবে। অর্থাৎ বিমানবন্দরের রানওয়েটি পূর্ব পশ্চিমে বিস্তৃত। পূর্ব দিকে রয়েছে রেলওয়ে লাইন, আর তার উপর রয়েছে হাই টেনশন লাইন। কাজেই হাই টেনশন লাইন পার হয়ে বিমানের ওঠানামা করতে সমস্যা হতে পারে। কাজেই বিমানের ওঠা এবং নামা দুটোই পশ্চিম দিক থেকে হবে। কারণ 19 আসনের যে বিমান ওড়ানো হবে, তার ওড়ার উচ্চতা কিন্তু খুব একটা বেশি এমনিতেই হয় না। প্রায় 3653 ফুটের রানওয়ে কিন্তু ইতিমধ্যেই তৈরি। এবার কাজ সংস্কারের। বলো কি জানতে চাওয়ের চোখ থাকবে এই সমস্ত খবরে। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাওয়ের পর্দায়।